4 দিন পরে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে মধু লক্ষণকে বলে, লক্ষণ, আমার যেন কেমন আনন্দ হচ্ছে, তেমন খুব ভয়ও লাগছে। জানি না ওরা আমাদেরকে দেখে কিভাবে রিয়াক্ট করবে। তুমি শুধু শুধু ভয় পেও না মধু। আমাদেরকে দেখে যদি ওরা 2-4 কথা শুনিয়ে দেয় তাতে কোনো ক্ষতি নেই। আমার বিশ্বাস ওরা পিউকে দেখে সবকিছু ভুলে যাবে আর আমাদেরকে আবার আপন করে নেবে। বাবা মার কথা শুনে পিউ এটুকু বুঝেছিল যে তার ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদা সবাই তার বাবা মার উপরে অসন্তুষ্ট হয়ে আছে। সে মধুকে জিজ্ঞাসা করে, ও মা, দিদা আমাকে ভালোবাসবে তো? বুড়ি দিদার মতো আমাকেও দিদারা গল্প শোনাবে তো? হ্যাঁ সোনা, তোমার দিদা তোমাকে অনেক গল্প শোনাবে আর অনেক ভালোবাসবে। মধুর বাড়ির কাছে এসে লক্ষণ গাড়ি থামিয়ে দেয়। মধু গাড়ি থেকে নেমে আনন্দের সঙ্গে বলে, যাক, ফাইনালি আমি আমার বাড়িতে এসে গেছি। 8 বছর পর এখানে পা রাখলাম। আমার মধ্যে যে কি শান্তি হচ্ছে তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এই কথা বলতে বলতে মধুর চোখে জল চলে আসে। এরপর তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে দীর্ঘ 21 বছর এই বাড়িতে সে কাটিয়েছে। সে তার বাবা মার ছোট মেয়ে হওয়ায় সবাই তাকে খুব ভালোবাসতো। বাবা, মা, দাদা সবার ভালোবাসা পেয়ে সে মানুষ হয়েছে। এরপর সে ছুটে গিয়ে দরজাতে ধাক্কা দেওয়া শুরু করে। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর কেউ দরজা খুলছে না দেখে লক্ষণ বলে, মধু, আমার কি মনে হচ্ছে জানো, বাড়িতে কেউ নেই। নাহলে তুমি এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছ, কেউ তো হলেও এসে খুলতো। এ কি, কেউ নেই বললেই হবে? বাবা দাদা নাও থাকতে পারে, কিন্তু মা তো বাড়ি ছেড়ে কোথাও যায় না। এই বাড়ি মায়ের কাছে স্বর্গের মতো। তুমি দেখবে মা এক্ষুনি এসে দরজা খুলে দেবে আর আমাকে দেখে বুকে জড়িয়ে ধরবে। এরপর মধু আরো মিনিট 10 দরজায় ধাক্কাধাক্কি করে, কিন্তু কেউই দরজা খোলে না। তখন তারা চিন্তায় পড়ে যায়। এমন সময় লক্ষণ রাস্তায় এক ভদ্র মহিলাকে দেখতে পায়। তখন সে তার কাছে গিয়ে বলে, এক্সকিউজ মি আন্টি, বলছি এ বাড়িতে যে ব্যানার্জি পরিবার থাকতো তারা কোথায়? আমরা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছি, কেউ তো খুলছে না। আরে কেউ থাকলে তবে না দরজাটা খুলবে। ওরা তো 8 বছর হয়ে গেছে এই বাড়ি ছেড়েই চলে গেছে। কি বাড়ি ছেড়ে চলে গেছে? কোথায় গেছে? ওসব অনেক কথা মা, আমিও এখানে বেশি দিন আসিনি, তবে শুনেছি এনাদের নাকি একটা মেয়ে ছিল, বাবা মার খুব আদরের। বড়লোক ঘরে মেয়ের বিয়েও ঠিক করেছিল, কিন্তু বিয়ের কিছুদিন আগেই মেয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। আর কিছুদিন পরেই ওনার স্ত্রী মারা যায়। তারপর ভদ্রলোক এবং তার ছেলে সেই মহিলাটির অন্ত্যেষ্টিক্রিয়া করে সেদিনই বাড়ি ছেড়ে চলে যায়। তবে কোথায় গেছে সে খবর জানি না, ওনারা কাউকেই সে কথা বলে যায়নি। ওকে, থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, তোমরা কারা? তোমাদেরকে তো ঠিক চিনলাম না। তোমরা কেনই বা ওনাদের খোঁজ করছো? এতদিনে তো কোনো আত্মীয়কে এখানে আসতে দেখিনি। আসলে আমি ওনাদের পরিচিত। 8 বছর আগে এখানে থাকতাম তো এসব কিছুই জানতাম না। ওনাদের সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু এখন তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। এরপর মধুকে এবং পিউকে নিয়ে গাড়িতে ওঠে। সারা রাস্তা মধু অঝোর নয়নে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে বলে, এইসব কি হয়ে গেল? আর সবকিছু আমার জন্য হয়েছে। আমার জন্যই আমার মায়ে তো আঘাত পেয়েছে। আমি আমার বাড়ির লোকজনকে এত কষ্টে রেখেছি, আমার জন্য কষ্ট পেয়ে আমার মা মারা গেল। ও হো মধু, তুমি এইভাবে কেঁদো না। দেখো, যা হওয়ার হয়ে গেছে, আর ওনার মৃত্যুর অন্য কোনো কারণও হতে পারে। তুমি নিজেকে এইভাবে দোষ দিও না। না, অন্য আর কোনো কারণ নেই। সবকিছু আমার জন্যই হয়েছে। আমার মা চলে গেল, বাবা তো শখের বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকছে। পরিবারটা পুরো শেষ হয়ে গেল। সবকিছু আমার জন্য হয়েছে। মধু, তুমি কান্নাটা থামাবে? দেখো, এইভাবে যদি তুমি কাঁদতে থাকো তোমার শরীরটা খারাপ করবে। আর তাছাড়া পিওর কথাটা চিন্তা করো, ওর মুখের দিকে আবার তাকিয়ে দেখো, বেচারাটা কত কষ্ট পাচ্ছে। আমি তো বলছি বাড়িতে চলো, বাড়ি গিয়ে কথা হবে। না লক্ষণ, আর কিচ্ছু ঠিক হবে না। সব শেষ হয়ে গেছে। আমি কত আশা নিয়ে এসেছিলাম যে আমার মেয়েকে দেখে ওরাই সবাই আমাদের ভুল ক্ষমা করে দেবে, কিন্তু আমি যে আমার মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবো সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। বাবা দাদাকে কোথায় পাবো? ওনাদের তো কোনো ঠিকানাও জানি না। মধুকে এভাবে কাঁদতে দেখে পিউ মধুকে বলে, মা প্লিজ কেঁদো না। দেখো তুমি কখন থেকে কাঁদছো, প্লিজ কান্না থামাও। তোমাকে দেখে তো আমারও কান্না পাচ্ছে। দেখো মধু, তোমাকে দেখে পিউ কাঁদছে, এবার তো চুপ করো। বাবা, মা এভাবে কাঁদছে কেন? মাকে প্লিজ তুমি চুপ করতে বলো না। মা আমার কথা তো শুনছেই না। সোনা মা, মা একটু আপসেট তো, তাই জন্য মায়ের মন খুব খারাপ, তাই জন্যই তো কাঁদছে।
তুমি কিছু চিন্তা করো না, মা এক্ষুনি ঠিক হয়ে যাবে। তুমি চকলেট খাবে? এই নাও চকলেট খাও। না বাবা, আমি কিচ্ছু খাবো না। তুমি আগে মাকে চুপ করাও, আমার কিচ্ছু ভালো লাগছে না। লক্ষণ একবার তার মেয়েকে এবং একবার তার স্ত্রীকে বোঝাতে থাকে। বারবার সে পিছনে ঘুরে তাদেরকে চুপ করানোর চেষ্টা করে। এভাবেই হঠাৎ ডিসব্যালেন্স হয়ে একটি বড় গাছের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে এবং গাড়িটি সঙ্গে সঙ্গে উল্টে যায়। গাড়িতে বসে থাকা সবাই ছিটকে বাইরে চলে আসে। লক্ষণ এবং তার মেয়ে পড়ে থাকে। প্রায় আধ ঘন্টা পর লক্ষণের একটু জ্ঞান হয় এবং সে উঠে তার স্ত্রী এবং মেয়েকে খুঁজতে থাকে। মধু, ও মধু, কোথায় গেলে? আরে সারাটা তো কমসে কম দাও। লক্ষণ অনেকক্ষণ ডাকাডাকি করে, কিন্তু মধুর কোনো সাড়া শব্দ আসে না। কিছুক্ষণ পর কয়েকজন গ্রামবাসী সেখানে এসে হাজির হয়। তারাও আশপাশের রাস্তায় ঝোপে ঝাড়ে মধুর খোঁজ করে, কিন্তু কোথাওই তারা মধুকে খুঁজে পায় না। তখন তারা এগিয়ে এসে লক্ষণকে বলে, শুনুন ভাই, আমরা তো এখানে আপনার স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছি না। সামনে খরা ঢাল আছে, কোনোভাবে যদি ওখানে পড়ে যায় তাহলে ওখান থেকে খুঁজে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। আরে ঝর্ণাটা খুব গভীরে গিয়েছে। তার থেকে আপনি এক কাজ করুন, আমরা অ্যাম্বুলেন্সে কল করে দিচ্ছি। আপনি আর আপনার মেয়ে হসপিটালে চলে যান, অন্তত আপনাদের চিকিৎসাটা করুন। আমার স্ত্রীকে ছেড়ে আমি কোথাও যাব না। ও এখানে কোথায় আছে? আমি ওকে এইভাবে একা ফেলে কোথাও যাব না। দেখুন ভাই, আপনি যদি এইরকম ভেবে বলেন তাহলে আপনার কি করে হবে? আপনার তো মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, মেয়েটারও অবস্থা ভালো নেই। ইমিডিয়েটলি চিকিৎসা করতে হবে, নাহলে খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আর আমরা তো এখানে আছি, আমরা খুঁজে দেখছি। আপনার স্ত্রীকে যদি পেয়ে যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠিয়ে দেব। এভাবে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে গ্রামবাসীরা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসার পর পরের দিন লক্ষণের জ্ঞান ফেরে। তখন একজন গ্রামবাসী লক্ষণের কাছে এসে বলে, শুনুন, আপনার মেয়ে এখন অনেক সুস্থ আছে। আপনাকে দেখে মনে হচ্ছে অনেকটা সুস্থ হয়ে গেছেন। আর আমার স্ত্রী কোথায়? ক্ষমা করবেন, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আপনার স্ত্রীকে কোথাও খুঁজে পাইনি। আমাদের মনে হচ্ছে উনি ঝর্ণা দিয়ে নিচে তলিয়ে গেছে। এখন আর খুঁজে কোনো লাভ নেই। এই কথা শুনে লক্ষণ গভীর শোকে আচ্ছন্ন হয়ে যায়। একটু সুস্থ হয়ে তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং সুলেখা দেবীকে সমস্ত ঘটনাই খুলে বলে। সবকিছু শুনে সুলেখা দেবী প্রচন্ড পরিমাণে আঘাত পান। তিনি দুদিন নিজেকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখেন। বাইরে বের হন না, খাওয়া দাওয়াও করেন না। তার মনের মধ্যে সবসময় চলছিল যে তার কারণেই লক্ষণের জীবনে এত বড় অভিশাপ নেমে এসেছে। এদিকে পিউ বারবার তার মায়ের কথা জিজ্ঞাসা করে লক্ষণকে অস্থির করে তুলেছিল। বাড়ির এমন পরিস্থিতিতে তারা কেউই নিজেদেরকে ঠিক রাখতে পারছিল না। দুদিন পর সুলেখা দেবী লক্ষণের কাছে আসেন এবং বলেন, বাবা, এইসব আমার জন্যই হয়েছে। আমি যদি তোদেরকে এভাবে না যেতে বলতাম তাহলে হয়তো তুই আজকে তোর স্ত্রীকে এভাবে হারাতিস না। কেন যে আমি তোদেরকে ওখানে যাওয়ার জন্য বললাম। আজ যদি আমার কথা না শুনতিস তাহলে তোদের এত সুন্দর পরিবার এভাবে শেষ হয়ে যেত না। হে আমি কি করলাম? মাসিমা, আপনি নিজেকে এভাবে দোষারোপ করবেন না। ভাগ্যে যা লেখা ছিল তাই তো হয়েছে, যা হওয়ার তা হয়ে গেছে। আমার তো একটাই চিন্তা, একা কিভাবে পিউকে দেখাশোনা করব, কিভাবে ওকে মানুষ করে তুলবো। একা কেন বলছিস? তোর এই মাসিমা যতদিন বেঁচে আছে ততদিন পিউকে আমি আগলে রাখবো। ওর পড়াশোনা দেখাশোনা সব আমি করব। এরপর সুলেখা দেবী পিউয়ের দেখাশোনা শুরু করে। 1 মাস পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে লক্ষণ আবার অফিসে যাওয়া শুরু করে। এখন থেকে সে পিউকে সুলেখা মাসির কাছেই রেখে যেত। লক্ষণ চলে যাওয়ার পর পিউ সুলেখা মাসিকে বলে, দিদু, মা কোথায়? মা কেন আসছে না? আমরা যখন গিয়েছিলাম তখন তো 3 জনে গিয়েছিলাম, আর ফেরার সময় মা কোথায় চলে গেল? বাচ্চা, তোমার মা ভগবানের কাছে গেছে। ভগবান যতক্ষণ না তোমার মাকে তোমার সঙ্গে দেখা করতে পাঠায় ততক্ষণ তোমার মা আসতে পারবে না। তাহলে আমি ভগবানের কাছে প্রে করব যেন ভগবান আমার মাকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দেয়। মায়ের জন্য আমার খুব মন খারাপ হয় দিদু। কি করব বলো সোনা, আমাদের যে হাত পা বাঁধা। তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যদি তোমার প্রার্থনা শুনে উনি তোমার মাকে ফিরিয়ে দেন। এরপর সুলেখা দেবী পিউকে জড়িয়ে ধরে। এদিকে সমুদ্রের ধারে অর্ণব নামে একটি ছেলে উদাস মনে বসেছিল।
তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছিল যার জন্য সে নিজেকে সবার থেকে আলাদা করে সমুদ্রের ধারেই একাকী বসেছিল। সমুদ্রের জলে বড় একটি জিনিস ভাসতে দেখে। জিনিসটিকে দেখে তার সন্দেহ হয় এবং মনে মনে বলে, আরে এটা কি? দেখি তো, মনে হচ্ছে বড় কোনো জিনিস। এভাবে এখানে ভাসছে কেন? এরপর অর্ণব সেটিকে দেখার জন্য এগিয়ে যায়। কিছুক্ষণ ভালো করে লক্ষ্য করে দেখার পর সে বুঝতে পারে যে আসলে সেটি কোনো মানুষ এবং মানুষটিকে ধরে কোনো রকমে টেনে টুনে সমুদ্রের ধারে নিয়ে আসে এবং বলে, এ তো একটা মেয়ে, নিশ্চয়ই সুসাইড করতে গিয়েছিল। এ কি, এ তো এখনো বেঁচে আছে। তো বন্ধুরা, এবার কি হবে তা জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখুন। শিবানী কাবেরীর বৌদি ছিল এবং তাদের দুজনকে একসঙ্গে দেখলে সকলেই বোন বলে মনে করত, আর তাদের দেখতে শুনতেও প্রায় একই ছিল। কয়েক বছর আগে শিবানীর তাপসের সঙ্গে বিয়ে হয়েছিল। তাপস তার মা মহেশ্বতা দেবী ও এক বোন কাবেরীর সঙ্গেই থাকত। শিবানী ও কাবেরীর বাহ্যিক গঠন এক হলেও তাদের যোগ্যতা ও সম্মানে অনেকই তফাৎ ছিল, কারণ কাবেরী একটি কোম্পানিতে জব করত আর শিবানী একজন হাউসওয়াইফ ছিল, তাই তার ওই বাড়িতে খুব একটা মর্যাদা ছিল না। এমনই একদিন, বৌদি, ও বৌদি, আমার জন্য ইফতারির খাবার রেডি করে দেবে তো, কারণ আমি আজ অফিসেই ইফতারি করব। হ্যাঁ, রুয়াবজার শরবত দিতে ভুলবে না কিন্তু। হ্যাঁ বোন, কিন্তু আমি তো এখন ঘর মুছছি আর আমার হাত নোংরা ময়লাও আছে। তা তুমি যদি এখন একটু ওগুলো রেডি করে নিতে তাহলে খুবই ভালো হতো। ওহ বৌদি, আমার ভালো হওয়া খারাপ হওয়া দেখতে গেলে চলবে না। আমার এখন সময়ের অনেক দাম। আমি তোমার মতো বেকার আছি নাকি? আর তুমি জানো না নাকি যে আমি রোজা করেছি? হ্যাঁ দিদি, আমি জানি। যেখানে তুমি একা রোজা করনি, এটা রমজানের মাস, আমিও রোজা করেছি। এই চুপ করো, এখন তোমার আর আমার রোজার মধ্যে অনেক তফাৎ আছে, বুঝলে? তুমি যেখানে বাড়িতেই বসে বসে ইফতার গেল, আর আমায় অফিসে অনেক কাজ করতে হয়। কি জানি বাবা, আমিও তো সারাদিন বাড়ির কাজ করি, তাহলে কি এগুলো কাজ নয়? যাকগে, বাদ দাও, এখন কথা বাড়ালেই বেড়ে যাবে। কাবেরী এভাবেই মেজাজ দেখিয়ে বললে শিবানী তখন চুপ হয়ে যায় ও তখন সে হাত পরিষ্কার করে নেয় এবং কাবেরীর জন্য ইফতারির খাবার রেডি করে নিয়ে আসে। আর এটা শুধু সেদিনের নয়, প্রায় প্রতিদিনেরই ঘটনা ছিল, যেটা দেখে ও শুনে মহেশ্বরী দেবীও কিছু বলতো না। এভাবেই আরও কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন, তখন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর কাবেরী কাদামাখা জুতো পরেই ঘরের মধ্যে ঢুকে পড়েছিল, যেটা দেখে শিবানী বলে, এই বোন, এটা তুমি কি করলে? আমি এক্ষুনি ঘর পরিষ্কার করে মুছে গেলাম, আর তুমি কাদামাখা জুতো পরে ঘরের মধ্যে চলে এলে? নিজের বৌদির উপর একটু খেয়াল করো, কত কষ্ট করে মুছলাম। ওহ বৌদি, এতে অসুবিধা কি আছে? তুমি তো সেই ঘরেই থাকো, আর একবার না হয় মুছে নেবে। এখন আমার জুতো খোলার সময় নেই, বুঝেছো? 5 মিনিটের মধ্যেই আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। কাবেরী এভাবে বললে তখন শিবানীরও কিছু বলার থাকে না। তখন সে মনে মনে বলে, বোন যখন থেকে জব করছে ওর অহংকার দিন দিন বেড়েই চলেছে। থাক, কি আর বলবো, ছোট বোন হয়, আর বৌদিকে তো সবকিছু সহ্য করতেই হবে। এরপর শিবানী আবারও ঘরের মেঝে মুছতে থাকে। এভাবে সেদিনটা কেটে যায়। কাবেরী প্রায় সময়ই শিবানীর সঙ্গে এরকম ব্যবহার করত। এভাবে নানা রকমের মধ্য দিয়ে কাবেরী শিবানীর উপর অত্যাচার করত। এমনই একদিন কাবেরী ঈদের শপিং করে নিয়ে আসে। এরপর সে বলে, নতুন জামা কাপড় রাখার জন্য আলমারিতে একটুও জায়গা নেই। আমি বরং এক কাজ করি, এই পুরানো কাপড়গুলো বৌদিকে দিয়ে আসি, সেই তো বৌদি পুরানো জামা কাপড় পরেই থাকে। এই বলে কাবেরী তার পুরানো জামা কাপড় জুতো তার বৌদি শিবানীকে দিতে চায়। তখন শিবানী বলে, বোন, তুমি যে আমার কথা এত ভেবেছো এটাই আমার কাছে অনেক, কিন্তু তুমি এগুলো নিয়ে চলে যাও, আমার এগুলোর কোনোই প্রয়োজন নেই। আরে বৌদি, তুমি তো সেই ছেঁড়া ফাটা জামা পরে থাকো, দাদা তো তোমাকে নতুন কিছু কিনেও দিতে পারে না, তা আমারগুলো নিয়ে ব্যবহার করলে তুমি কি ছোট হয়ে যাবে? না বোন, এখানে ছোট বড়র ব্যাপার নয়, কিন্তু তোমার দাদা কষ্ট পাবে। তোমার দাদা পরিশ্রম করে যা উপায় করে তা দিয়ে আমাকে যা কিনে দেন তাতেই আমি অনেক সন্তুষ্ট আছি, আমার এসব কিছুই দরকার নেই।
শিবানী এভাবে বললে কাবেরী এক প্রকার রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে মনে মনে বলে, বেশি নাক খাড়া, এদিকে 2 পয়সা রোজগার করতে পারে না, আবার বেশি অ্যাটিটিউড। নিতে হবে না, যা তো, আমি বরং কোনো ভিখারিকে দান করলে তারা বেশি খুশি হবে। এই বলে কাবেরী তার পুরানো জামা কাপড় জুতোগুলি একটি ভিখিরিকে দান করে দেয়। এদিকে শিবানী মনে মনে ভাবে, কাবেরীর অহংকার দিন দিন বেড়েই যাচ্ছে। ও নিজের দাদাকেও শেষ পর্যন্ত ছোট করতে ছাড়লো না, আর যেটা ও নিজেও বুঝতে পারলো না। এমনই একদিন কাবেরী তখন অফিসে ছিল। শিবানী সন্ধ্যায় ইফতারের জন্য ফলমূল কাটছিল। এরপর তাদের ইফতারের সময় হয়ে যায়। তখন মহেশ্বরী দেবী বলে, এই যে বৌমা, তুমি ইফতারের জন্য এত ব্যস্ত হয়ে যাচ্ছ কেন? কাবেরীকে তো আসতে দাও। আবার বেশ সারাদিন রোজা করে অফিসে পরিশ্রম করছে, আর তুমি ঘরে বসে গেলার জন্য অস্থির হয়ে যাচ্ছ। আসলে মা, আজান হওয়ার সাথে সাথে ইফতারি করতে হয়, আর আমি সেজন্যই এত ব্যস্ত হচ্ছি। আর কাবেরী তো বলল আজ ওর অফিস থেকে ফিরতে লেট হবে, সেজন্যই আমি ওর জন্য ইফতারের ব্যবস্থা করিনি। শিবানী এভাবেই বলছিল। ঠিক তখনই কাবেরী সেখানে এসে উপস্থিত হয়। এরপর সে বলে, মা, দেখেছো তো তোমার বৌমা রোজা করেও কত মিথ্যে কথা বলছে। আমি আবার কখন বললাম যে আমার ফিরতে দেরি হবে? তার মানে ও আমাকে না খাইয়ে মারার প্ল্যান করছে। ছি বৌমা, ছি, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি তোমার মনে আমার মেয়ের জন্য এত হিংসা। আর এইসব ফলফুল কি তোমার বরের পয়সা আসছে নাকি? এইসব আবার মেয়ের রোজগারের টাকাই কেনা, আর তুমি তাকেই না খাইয়ে মারার প্ল্যান করছো? মা, এ আপনি কি বলছেন? বোনকে আমি আমার নিজের বোনের মতোই ভালোবাসি, আর আমি এরকম চাইবই বা কেন? যেখানে ওর দাদার টাকার উপর ওর সমান অধিকার আছে, আমি কখনো এসব নিয়ে পার্থক্য করি না মা। ন্যাকা ষষ্ঠী, যাও যাও তো, আর বাহানা করতে হবে না। আমার মেয়েকে ইফতারের ফল দাও। আয় মা, ইফতারি করবি, আয়। কিন্তু মা, তোমার বৌমা আমার জন্য ফল কেটেছেই বা কোথায় যে আমি ইফতারি করব? আরে সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই এই ফলগুলোই খা। আর বৌমা তো সেই ঘরেই থাকে, বৌমা না হয় কিছু নাই বা খেলো, ও পরে কিছু খেয়ে নেবে কোনে। মহেশ্বরী দেবী এভাবে বললে শিবানীর তখন চোখে জল চলে আসে এবং 1 গ্লাস জল খেয়েই উঠে পড়ে। এভাবেই সেদিনটা কেটে যায়। এরপর শিবানী মনে মনে ভাবে, না, এভাবে চলতে পারে না, আমাকে যাই হোক একটা করতেই হবে। আমার বাবার আর্থিক সমস্যার জন্য আমাকে লেখাপড়া করাতে পারেনি, আজ আমাকে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতেই হবে। শিবানী এভাবেই মনে মনে লেখাপড়া করার সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপর সে তার স্বামীর সঙ্গে পরামর্শ করে লেখাপড়া করতে থাকে। সে দিনে সংসারের যাবতীয় কাজকাম করত এবং রাত জেগে পড়াশোনা করত। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন কাবেরী একটি ইফতার পার্টি রেখেছিল। সেখানে তার অফিস কলিগ থেকে আরম্ভ করে আত্মীয় স্বজনরা বেশ নামি দামি পোশাক পরেই এসেছিল। কাবেরীও নামি দামি পোশাক, আভিজাত্য জুয়েলারি পরেই রেডি হয়েছিল। এরপর শিবানী সেখানে আসে এবং সেও একটি ব্র্যান্ডেড ড্রেস এবং আভিজাত্য জুয়েলারি পরেই এসেছিল। তাকে এরকম ড্রেসে দেখে কাবেরী বলে, কি গো বৌদি, তুমি এত নামি দামি পোশাক কোথা থেকে পেলে? ও নিশ্চয়ই কোনো দোকান থেকে চুরি করেছো, তাই তো? এছাড়া তোমার ভাগ্যে কি করেই বা জুটবে? কাবেরী তখন এভাবেই শিবানীকে অপমান করছিল। ঠিক তখনই একজন আত্মীয় বলে, এই কাবেরী, তোর দাদা বৌদি তো খুবই দারিদ্র ছিল রে, তারা এত নামি দামি পোশাক কোথা থেকে পেলো? কেসটা কি? আরে কোথা থেকে আর পাবে? মনে হয় কোনো দোকান থেকে চুরি টুরি করেছে হয়তো। ওদের তো আর ওইসব নামি দামি পরার ক্ষমতা নেই, সেই চুরি করা ছাড়া আর কি বা করতে পারে। কাবেরী, চুপ করো, অনেকক্ষণ থেকে তোমার অনেক কথা শুনছি। তুমি তো দেখছি ছোট বড় ভুলেই গিয়েছো কাকে কেমন করে সম্মান করতে হয়। অর্থের লোভে তুমি সবকিছুই ভুলে গিয়েছো দেখছি। ওহ বৌদি, তোমার ওই ডায়লগ বন্ধ করো। আমি ভুল কি বলেছি? যেটা সত্যি সেটাই বলেছি। না কাবেরী, এটা তোমার ভুল ধারণা। আসল সত্যিটা হলো, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়েছি, যেখানে আমার স্যালারি 40,000-এরও বেশি। কিন্তু এটা কি করে সম্ভব? তুমি তো লেখাপড়া কিছুই জানতে না। হ্যাঁ, এ সব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি আমাকে অনেকই ছোট বড় কথা শুনিয়েছিলে, তার জন্য আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই। কারণ আমি আর যা কিছু হতে পেরেছি তোমাকে জবাব দেওয়ার জন্যই হয়েছি। কিন্তু বৌদি, তুমি তো সারাদিন ঘরের কাজ কাম করতে, তাহলে পড়াশোনা কখন করতে? আমি সারাদিন ঘরের কাজ কমপ্লিট করে রাত জেগে অনেক পরিশ্রম করে লেখাপড়া করেছি। যখন সারা দুনিয়া আমাকে অশিক্ষিত মূর্খ বলতো, আমার খুব একটা খারাপ লাগতো না। কিন্তু তোমরা যখন আমার নিজের লোক হয়ে
এভাবে বলতে আমার তখন খুবই খারাপ লাগতো, তাই আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। তারা সকলে যখন এভাবেই কথা বলছিল তখন ওই মাল্টিন্যাশনাল কোম্পানির বস সুস্মিতা সেন আসে এবং বলেন, আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু শিবানীর মতো এত ট্যালেন্টেড আর এত পরিশ্রমী মানুষ খুবই কম দেখেছি। শিবানী, তোমার পড়াশোনার প্রতি ভালোবাসা আর তোমার পরিশ্রম দেখে আমি মুগ্ধ হয়েছি। আর আমি খুবই ভাগ্যবান যে তোমার মতো কাউকে আমার কোম্পানির ম্যানেজার করতে পেরেছি। বসের মুখে এরকম কথা শুনে কাবেরীর মুখ খোলা কি খোলা থেকে যায়। এরপর কাবেরী বলে, কি ম্যানেজার? ব্যাপারটা তো ঠিক আমি বুঝতে পারলাম না। হ্যাঁ কাবেরী, শিবানী হচ্ছে তোমার ম্যানেজার আর তুমি শিবানীর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আজ থেকে তুমি শিবানীর আন্ডারে কাজ করবে। কথাটা শোনা মাত্রই কাবেরীর পায়ের মাটি সরে যায়, কারণ সে কল্পনাও করতে পারেনি একদিন যাকে তার মূর্খতার জন্য এত অপমান করে এসেছে আজ সেই তার ম্যানেজার হয়ে গিয়েছে। এরপর ওখানে উপস্থিত সকলেই শিবানীর অনেক প্রশংসা করতে থাকে। এরপর মহেশ্বরী দেবী বলেন, বৌমা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি লেখাপড়ায় কম ছিলে বলে আমি অনেকই তোমার উপর জুলুম করেছি, অনেক ছোট বড় কথা শুনিয়েছি, যেটা আমি একেবারেই করে ঠিক করিনি। মানুষের দক্ষতা তার চর্মে নয়, তার কর্মে থাকে। বৌদি, আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইবো আমার জানা নেই, তবুও আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। ছোট বোন ভেবে আমায় ক্ষমা করে দাও বৌদি। আরে পাগলি মেয়ে কোথাকার, আমি তোমাকে প্রথম থেকেই আমার ছোট বোনই ভাবতাম। আর আমি তোমার উপরে একটুও রেগে নেই, কারণ আমি যা কিছু হতে পেরেছি আজ তোমার জন্যই হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এরপর কাবেরী এবং মহেশ্বরী দেবী তাদের ভুল বুঝতে পারে, যাতে করে তাদের সংসারে আর কোনোই সমস্যা থাকে না। এরপর তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।